হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু বাংলা ব্যাকরণের উপরে ক্লাস দেওয়া হয়েছে। ক্রিয়াপদ, তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে বাংলা ব্যাকরণের উপর ক্লাস দিতে। ক্লাসটা কিন্তু চলছে। ডাব্লিউবি এক্সাম গাইডের ক্লাসটা হয়েছে আজকে। তো তোমরা কিন্তু ডাব্লিউবি এক্সাম গাইড চ্যানেলে কিন্তু ক্লাসটা অবশ্যই করে নিও। আজকে আমার এই চ্যানেলে লার্ন ফর টিচার, এখানে কিন্তু তোমাদেরকে ইংলিশের পেডাগজি ক্লাস করাবো। আজকে যে টপিকটা থাকছে সেটা হচ্ছে সিটেট নভেম্বর 2012। আমি সিটেটের কোশ্চেনগুলো বারবার বলছি, ভালো করে প্র্যাকটিস করে যাও আর কনসেপ্টের সঙ্গে প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে প্রশ্ন আসবে। তো প্রত্যেকে লাইক করে দাও আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। সিটেট জানুয়ারি 2012 পেপার 1 কমপ্লিট করে দিয়েছি কয়েকদিন আগে। সিটেট জানুয়ারি 2012 পেপার 2 এটাও কমপ্লিট করেছি। আজকে আলোচনা করছি সিটেট নভেম্বর 2012 পেপার 1। আগামী দিন তোমাদের আলোচনা করব সিটেট 2012 নভেম্বর পেপার 2। অর্থাৎ সবকিছু আমরা আলোচনা করে দেবো যাতে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় বাদ না যায়। ওকে, প্রত্যেকে লাইক করে দাও। চলো, প্রত্যেকে ভালো করে আনসারগুলো করবে, আমি বোঝার চেষ্টা করবে। ক্লাস করানোর সময় কেউ তাড়াহুড়ো করো না, ভালো করে যে কথাগুলো বলছি শোনো ধৈর্য সহকারে, দেখবে পরীক্ষাতে কাজে লাগবে। আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাজের জন্য বলি, ঠিক আছে? আমি যদি আনসার করে দিয়ে চলে যাই না, ওই 20 মিনিটের ক্লাস কিন্তু 10 মিনিটে হয়ে যাবে, কিন্তু ওতে তোমাদের কোনো লাভ হবে না। একটা কথা মাথায় রেখো, যদি আনসার টিক মেরে যদি আমি করে যেতাম তাহলে তো বই থেকেই পড়তে পারতে, তাহলে কেন ক্লাস করছো? তাই ক্লাসটা কিন্তু ধৈর্য সহকারে শোনো, তাড়াহুড়ো করো না। ওকে, চলো চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে প্রত্যেকে পড়ো এবং আনসার করার চেষ্টা করো। বলছে ফার্স্ট কোশ্চেন বলছে ডেকোরাম ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ পার্টেন 2। তাহলে আমাদের যে কথা বলার যে ডেকোরাম, ডেকোরাম মানে কি? সাজসজ্জা বলি না, মানে কোনো কিছু সজ্জা করা, কোনো সাজিয়ে তোলা। ডেকোরাম কথার মানে হচ্ছে কোনো কিছুকে সাজিয়ে তোলা, বোঝা গেল? তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে ডেকোরাম বলতে কি বোঝায়? অপশন এ বলছে কারেক্ট গ্রামাটিক্যাল ইউজ, মানে সঠিকভাবে ব্যাকরণ ব্যবহার করা। অপশন 2 বলছে ভয়েস কোয়ালিটি অথবা লাউডনেস। অপশন সি বলছে ক্লিয়ারিটি অ্যান্ড পিওরিটি অফ স্টাইল। আর অপশন নাম্বার 4 অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। তাহলে একটা কথা মাথায় রাখবে, ডেকোরাম বলতে বোঝাচ্ছে যে তোমার যে অঙ্গভঙ্গি, তুমি কি অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো একটা ভাষাকে উপস্থাপন করছো, সেটাকে বলছে কি ডেকোরাম। তাহলে ডেকোরাম বলতে কি বোঝায়? অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। ক্লিয়ার? অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন বলছে এ ফেলো, ফেলো মানে কি? ট্রাভেলার, একজন ব্যক্তি যে ট্রাভেলার মানে কি? একজন ভ্রমণকারী। এ ফেলো ট্রাভেলার অ্যাট দ্য এয়ারপোর্ট হ্যাজ জাস্ট ফিনিশ রিডিং দ্য নিউজ পেপার। একজন ব্যক্তি সে কী করছে? তার নিউজ পেপারটা পড়া জাস্ট শেষ করেছে। অ্যান্ড ইউ ওয়ান্ট হিম হার টু পাস ইট টু ইউ। তো তুমি তাকে বললে যে আপনি আমাকে ওই যে নিউজ পেপারটা আপনার পড়া শেষ হয়েছে, এটা আপনি আমাকে একটু পাস করুন। চুজ হাউ ইউ উইল মেক দিস রিকোয়েস্ট। তুমি তাকে কিভাবে রিকোয়েস্ট করবে? জিনিসটা বোঝা গেল? একজন ব্যক্তি তার নিউজ পেপারটা জাস্ট পড়া শেষ করেছে, তুমি তার কাছে নিউজ পেপারটা নিতে চাইছো, তো তুমি তাকে কিভাবে রিকোয়েস্ট করবে? অপশনগুলো দেখো। পাস মি দ্য পেপার, তুমি তাকে বলবে পাস মি দ্য পেপার। অপশন নাম্বার 2 বলছে পাস মি দ্য পেপার প্লিজ। অপশন 3 বলছে ক্যান ইউ পাস মি দ্য পেপার। আর অপশন নাম্বার 4 বলছে কুড ইউ পসিবলি পাস মি দ্য পেপার। আপনি কি দয়া করে আমাকে পেপারটা দিতে পারবেন? তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4। কেন অপশন নাম্বার 4 হবে আমরা একটু দেখে নিই। চলো নোট আকারে আমি লিখে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি নোট আকারে তোমাদের সব কিছু লিখে দিই। দেখো কি বলছে। বলছে ক্যান অ্যান্ড কুড বোথ ইউজ টু আস্ক ফর পারমিশন অলদো মে ইজ কনসিডার মোর ফর্মাল অ্যান্ড পোলাইট। তাহলে কোনো কিছু পারমিশন নিতে গেলে তিনটে জিনিস ব্যবহার করি, কি কি? ক্যান, কুড আর মে। বোঝা গেল? তাহলে কোনো কিছু পারমিশন নিতে গেলে, বা পারমিশন মানে কি? আমি কি আপনার পেপারটা নিতে পারি? সে কিন্তু পারমিশন দেবে, হ্যাঁ আপনি নিতে পারেন। তাহলে এখানে তুমি পারমিশন চাইছো, তো এখানে ক্যান, কুড এবং মে তুমি ব্যবহার করতে পারো। আবার কি বলছে? দ্য পোলাইট রিকোয়েস্ট শুড বি মেড বাই দ্য স্টুডেন্ট টু দ্য টিচার উইথ দ্য ইউজ অফ দ্য মডেল কুড। তাহলে কি বলছে? একজন শিক্ষার্থী তার শিক্ষক মহাশয়কে রিকোয়েস্ট করতে পারে কিসের মাধ্যমে? এই মডেল ওয়ার্ড কুডটি ব্যবহার করে। ওকে, আবার কি বলছে দেখো, কুড বি ইউজড টু গিভ অর রিকোয়েস্ট পারমিশন মোর পলাইটলি। তাহলে কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য, কি বলছে? কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য বা কোনো কিছুর পারমিশন নেওয়ার জন্য এই তিনটি ওয়ার্ড রয়েছে, কিন্তু সব থেকে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সব থেকে যেটাতে বেশি পোলাইট প্রকাশ করে সেটা হচ্ছে কুড। তার মানে তিনটেই সঠিক, ভালো করে বোঝো। ক্যান ব্যবহার করলেও সঠিক, কুড ব্যবহার করলেও সঠিক,
মে ব্যবহার করলেও সঠিক, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি কুড, তাহলে কুডটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4, কুড ইউ পসিবলি পাস মি দ্য নিউজ পেপার, অপশন নাম্বার 4। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। হুইচ ইজ ফাংশনাল ওয়ার্ড? ভালো করে দেখো, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফাংশনাল ওয়ার্ড বলতে কি বোঝায় বা ফাংশন ওয়ার্ড বলতে কি বোঝায়? হাউএভার, বুকিং, প্রিন্সিপাল এবং সামন। কি হবে আনসার? একদম সঠিক আনসার, এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, হাউএভার। তাহলে ফাংশন ওয়ার্ড কাকে বলে এবার আমাদেরকে জানতে হবে, চলো জেনে নিই। বলছে দেখো ফাংশন ওয়ার্ড কি? ফাংশন ওয়ার্ড অলসো নোন হচ্ছে গ্রামাটিক্যাল ওয়ার্ড। তাহলে ফাংশন ওয়ার্ডকে আমরা গ্রামাটিক্যাল ওয়ার্ডও বলে থাকি। ইজ দ্য ওয়ার্ড দ্যাট এক্সিস্ট টু কন্ট্রিবিউট দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স রেদার দ্যার মিনিং। অর্থাৎ এটা একটা এমন একটা শব্দ যেটি কোনো একটা বাক্যে ব্যবহার করা হয় সেই বাক্যটাকে তৈরি করার জন্য, না তার মিনিং। তাহলে ফাংশন ওয়ার্ডগুলোর কিন্তু মিনিং তেমন একটা থাকে না, কিন্তু বাক্যে ব্যবহার করা হয় সেই বাক্যটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বা বাক্যের স্ট্রাকচারটাকে পরিপূর্ণ করার জন্য, তার মিনিংয়ের জন্য নয়, সেগুলোকে বলছে ফাংশনাল ওয়ার্ড। আর কনটেক্সট ওয়ার্ড কোনগুলো? আর ওয়ার্ডস দ্যাট স্পেসিফিক মিনিং সাচ এস হচ্ছে কি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অ্যান্ড মেন ভার্ব। তো এইগুলোকে আমরা কি বলবো? কন্টেন্ট ওয়ার্ড, মানে যার মিনিং আছে। যেমন নাউন, নাউন যেগুলো হতে পারে রাম, শ্যাম, যদু, মধু। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ কি কন্টেন্ট ওয়ার্ড। আর অ্যাডভার্ব এবং মেন ভার্ব। তাহলে চারটে জিনিস, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর মেন ভার্ব, এই চারটে জিনিস হচ্ছে কি কন্টেন্ট ওয়ার্ড। আর বাকি যেগুলো রয়েছে প্রিপোজিশন, কনজাংশন এবং প্রোনাউন, এগুলো সবই কিন্তু ফাংশন ওয়ার্ড। কিন্তু বলো তো মেন ভার্ব বলতে কোনগুলো? যেমন ওয়ার্ক, ডু, ড্রিঙ্ক, এগুলো হচ্ছে মেন ভার্ব। কিন্তু যদি ইজ ব্যবহার করা হলো, এই ইজটা কী হবে? ইজটা কিন্তু ফাংশন ওয়ার্ড হবে, মনে থাকবে। ইজটা ফাংশন ওয়ার্ড, হ্যাজ ফাংশনাল ওয়ার্ড, তারপরে যে ক্যান, কুড ফাংশনাল ওয়ার্ড। বোঝা গেল? তাহলে মেন ভার্ব, যেটা মেন ভার্ব সেটা হবে কি কন্টেন্ট ওয়ার্ড, আর বাকি যেগুলো রয়েছে সবই কিন্তু ফাংশনাল ওয়ার্ড। এবার চলে আসো এখানে, দেখো প্রশ্নে কি বলছে? হাউএভার, হাউএভার মানে কি যাই হোক, বুকিং, প্রিন্সিপাল, সামন, এগুলো সবই কিন্তু দেখো এর একটা অর্থ আছে, এগুলো বাক্যে অর্থপূর্ণভাবে ব্যবহার করা হয়। কিন্তু হাউএভার, যাই হোক, এই হাউএভার শব্দটা বাক্যে ব্যবহার না করলেও বাক্যটা কিন্তু অর্থপূর্ণ হবে। এই বাক্যটা এটা ব্যবহার করা হয়েছে বাক্যটার সৌন্দর্যকে আরও সুন্দর করে বাড়িয়ে তোলার জন্য, তাই এটাকে কি বলা হয়? ফাংশনাল ওয়ার্ড বলা হয়। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোশ্চেন আনসার করো। অ্যাকর্ডিং টু রিকমেন্ডেশন অফ এনসিএফ 2005 টেকনোলজি কুড বি ইন্টিগ্রেটেড। তো এনসিএফ 2005 বলছেন যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে টেকনোলজি ব্যবহার করতে হবে সেই টেকনোলজিটা কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন নাম্বার এ, উইথ দ্য লার্জার গোল অ্যান্ড প্রসেস অফ এডুকেশনাল প্রোগ্রাম। এই যে টেকনোলজিটা ব্যবহার করতে হয় সেই টেকনোলজিটা অবশ্যই শিক্ষার লক্ষ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট গোল থাকবে, তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, আর এটা এডুকেশন প্রসেসকে কি করবে? ফ্যাসিলিটেট করবে। অপশন এ। অপশন নাম্বার 2 বলছে উইথ রিভিশন টু মিট কারেন্ট ডেভেলপমেন্ট পলিসি উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির সঙ্গে মিট করবে, এর জন্য এটা তেমনটা নয়। অপশন নাম্বার 3 বলছে অ্যাজ অ্যান অ্যাড ওয়ান টু দ্য মেন এডুকেশনাল গোল। এটি কি হচ্ছে? অ্যাজ অ্যান অ্যাড, এটা এই হিসাবে অ্যাড করা হয়েছে বা এটা এই হিসাবে যোগ করা হয়েছে ওয়ান টু দ্য মেন এডুকেশনাল গোল। এটা আমাদের যে শিক্ষার, এটা মানে এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে আমরা টেকনোলজিগুলো ব্যবহার করছি সেই টেকনোলজিগুলো হচ্ছে প্রধান লক্ষ্য, ব্যবহার করতেই হবে, তেমনটা কি? তেমনটা নয়। দেখো বর্তমান দিনে অনেক বিদ্যালয়ে কিন্তু কম্পিউটার, প্রজেক্টর নেই, তার মানে কি আমাদের শিক্ষা কি সম্পূর্ণ হচ্ছে না? হচ্ছে। তার মানে এটা তাহলে প্রধান গোল কিন্তু নয়। অপশন নাম্বার 4 বলছে ইউজ অনলি জুডিশিয়ালি সাবজেক্ট টু দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল গোল অফ দ্য কমিউনিটি। তাহলে এটা কি করছে? এটাকে ইউজ করা হয় শুধুমাত্র জুডিশিয়ালি মানে বিচারকরণের ক্ষেত্রে, অ্যান্ড সাবজেক্ট টু দ্য ইকোনমিক অর্থনীতির ক্ষেত্রে, অ্যান্ড সোশ্যাল গোল সমাজের ক্ষেত্রে, এটা কিন্তু নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার 4। তাহলে এনসিএফ 2005 বলছেন উইথ দ্য লার্জার গোল, আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করছি তার একটা কি থাকতে, একটা বৃহৎ গোল থাকবে, বৃহৎ লক্ষ্য থাকবে, কি সম্পর্কে? আমাদের যে এডুকেশনাল প্রসেস রয়েছে সেই ব্যাপারে। তাহলে অপশন নাম্বার 1 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইউজ অফ দ্য মিডিয়াম অফ মোশন পিকচার অফার অ্যান এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্ট। তাহলে আমরা যে শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের মোশন মানে কি? চলমান পিকচার, চলমান ছবি ব্যবহার করছি, সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত জিনিস, ইনডাইরেক্ট, কংক্রিট এবং হচ্ছে কি
ভাইকেরিয়াস। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কী হবে? 7, অর্থাৎ ইনকারেক্ট। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি হবে, কারণ 7 হয়ে গেছে। এটা সঠিক আনসার হবে কি? ইনকারেক্ট, সরি কংক্রিট, তাই না? তাহলে সঠিক আনসার কী হবে? কংক্রিট। তাহলে আমরা যখন ক্লাসরুমে কোনো একটা টপিককে ভালো করে পড়াবো, তখন যদি আমরা কোনো মানে চলমান চিত্র ব্যবহার করি, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটা কংক্রিটের রূপ ধারণ করবে, অর্থাৎ মূর্ত জিনিসের রূপ ধারণ করবে। সেই জিনিসটা বাস্তবের সঙ্গে রিলেট করে বাচ্চারা পড়তে পারবে। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, কংক্রিট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ইফ দ্য পিস অফ হচ্ছে কি রাইটিং ইন ব্রিফ, ভালো করে বুঝবে। ইফ দ্য পিস অফ রাইটিং ইজ ব্রিফ, ধরো কোনো একটা আমি লেখার একটা অংশ, ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত আকারে, পিস মানে খণ্ড। তাহলে লেখার কোনো একটা খণ্ড সেটা কি রয়েছে? একদম সংক্ষিপ্ত রয়েছে। ইন দ্য থার্ড পার্সন, যেটা কিন্তু থার্ড পার্সন লিখেছে, মানে তৃতীয় ব্যক্তি লিখেছে। উইদাউট ডিগ্রেশন অ্যান্ড ইমোশনাল ওভারটোন অ্যান্ড লজিক্যালি অ্যারেঞ্জ, যে জিনিসটাতে কিন্তু কী ছিল না? কোনো ইমোশনাল ছিল না, আমাদের যে অনুভূতি, আমাদের যে আবেগ, তার কোনো জায়গা নেই, এবং অবশ্যই এটা কিন্তু লজিক্যালি, সেটাকে আমরা কি বলবো? ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, অপশান নাম্বার 2 মেমোরেন্ডাম, অপশান নাম্বার 3 রিপোর্ট, আর অপশান নাম্বার 4 হচ্ছে নিউজ পেপার আর্টিকেল। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার হবে কি? অপশান নাম্বার 3 রিপোর্ট রাইটিং। তো আমরা প্রত্যেকে জানি, আমরা যখন রিপোর্ট লিখি, সেই রিপোর্টটা কি? অবশ্যই সেটা কিন্তু কি? অবশ্যই সেটা থার্ড পার্সন লিখতে হয়, কখনো ফার্স্ট পার্সনে আমরা কিন্তু লিখি না, সবসময় থার্ড পার্সনে লিখি। তাই সঠিক আনসার কি? অপশান নাম্বার 3 রিপোর্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। হোয়েল রাইটিং অন অফ দ্য কোহেসিভ ডিভাইস ইউজ, যখন আমরা কোনো একটা রাইটিং লিখি বা কোনো একটা বাক্য লিখি, কোহেসিভ মানে কি? সম্পর্ক তৈরি করে, অর্থাৎ একটা বাক্যকে আর একটা বাক্যের সঙ্গে যুক্ত করে, কোহেসিভ করে। কোনটি? প্রিপোজিশন, ফ্রেজ, তারপর হচ্ছে কি এলিপসিস। অপশান নাম্বার 4 বলছে অ্যাডজেক্টিভ। তোমরা প্রত্যেকেই জানো সঠিক আনসার কী হবে? অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের কাজ, সরি প্রিপোজিশন, সঠিক আনসার কী হবে? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে কোনো একটা শব্দকে সেই বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করা, অর্থাৎ কোহেসিভ তৈরি করা। তাই এটাকে আমরা বলবো প্রিপোজিশন। ক্লিয়ার? অপশান নাম্বার 1 হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। হোয়েন রিডিং টু ডিকোড মিনিং, তাহলে যখন আমরা কোনো জিনিস পড়ছি, অর্থাৎ ডিকোড মানে কি? ডিকোড মানে লিখিত জিনিসকে পড়ে পাঠ উদ্ধার করা, সেটা ডিকোড। আর ইনকোডিং মানে আমরা যেটা লিখবো খাতায়, সেটা হচ্ছে এনকোডিং। তাহলে ডিকোডিং বলতে কি বোঝায়? রিপ্লেস লং ওয়ার্ডস উইথ সিম্বল, আমরা যে জিনিসটা পড়ছি সেখানে একটা লং ওয়ার্ডস রয়েছে, সেটাকে একটা ছোট্ট সিম্বল দিয়ে বোঝানো। অপশান নাম্বার বি বলছে মেক নোটস, অর্থাৎ নোটস তৈরি করা। অপশান নাম্বার সি রিড সুপারফিশিয়ালি ফর দ্য জেনারেল মিনিং, অর্থাৎ রিড সুপারফিশিয়ালি ফর দ্য জেনারেল মিনিং, অর্থাৎ কোনো একটা জিনিসকে ওপর পড়া সাধারণ অর্থের জন্য। অপশান নাম্বার 4 বলছে রিকগনাইজ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং, যখন কোনো একটা জিনিস পড়বো সেটার ওয়ার্ডগুলোকে আমাকে বুঝতে হবে, তার মানে কি বলছে সেটাকেও বুঝতে হবে। তাহলে ডিকোডিং মানে কি? ডিকোডিং কথার অর্থ হচ্ছে যে জিনিসটা আমি পড়ছি সেই জিনিসটার মানে, তার অর্থ কি বলতে চাইছে সেটাকে ভালো করে বোঝা। অপশান নাম্বার 4। চলো 9 নম্বর কোশ্চেন আনসার করো। 9 নম্বর কোশ্চেন বলছে দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্ট, এখানে একটা সেন্টেন্স আছে। দ্বিতীয় সেন্টেন্স বলছে দ্য স্টুডেন্ট হ্যাভ ডাউনলোডেড দ্য ডকুমেন্টস, অর্থাৎ 2 নম্বর ডকুমেন্টস আছে, মানে সেন্টেন্স আছে। দ্য টু গিভেন স্টেটমেন্ট ক্যান বি ডিফারেন্সিয়েটেড বাই ড্রয়িং স্টুডেন্ট অ্যাটেনশন, এই দুটো যে শব্দ আলাদা, তুমি বাচ্চাদেরকে কীভাবে বোঝাবে? অপশান নাম্বার এ বলছে চেঞ্জ ইন দ্য ভার্ব ফর্ম, তুমি ভার্বের ফর্ম চেঞ্জ করেছো, এটা বোঝাতে চাইছো। অপশান নাম্বার 2 ইউজ অফ বাই দ্য প্যাসিভ ফর্ম, যে প্যাসিভ ভয়েসে যে বাই ব্যবহার করতে হয় সেটা দেখানোর জন্য। অপশান নাম্বার 3 ডিফারেন্স ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস, এই যে ওয়ার্ডসগুলো ব্যবহার করছি তার যে আলাদা আলাদা যে স্থানে আমি লিখেছি সেটা বোঝানোর জন্য। অপশান নাম্বার 4 রোল অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন দ্য বোথ সেন্টেন্স, একদম কারেক্ট কী হবে? সঠিক আনসার অপশান নাম্বার 4, যে আমি বোঝাতে চাইছি যে কোনো একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। যেমন আমি বললাম যে বাঘ হরিণ শিকার করে, বাঘ হরিণ শিকার করে, সাবজেক্টকে বাঘ, হরিণ কি? অবজেক্ট। আমি বাক্যটা যদি এইভাবে বলি হরিণ বাঘকে শিকার করে, তাহলে দেখো সম্পূর্ণ অর্থটা কিন্তু আলাদা হয়ে গেল। এটাকে বোঝাবার জন্যই কিন্তু এই সেন্টেন্সটাকে নেওয়া হয়েছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের রোল কী আছে একটা বাক্যে। ক্লিয়ার? অপশান নাম্বার 4।
নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ, অর্থাৎ ওয়ার্ড ফরমেশন মানে কি? ওয়ার্ড ফরমেশন মানে আমরা কিভাবে শব্দ তৈরি করতে পারি। অপশনগুলো দেখো, কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, অপশন নাম্বার 2 কনভার্সন অ্যান্ড মিনিং, অপশন নাম্বার 3 স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, অপশন নাম্বার 4 ইউজিং সিনোনিমস অ্যান্ড বলছে কি ইউফেনিমস। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে তোমরা একটু পরেই জানবে, একটু ডিটেলসে পড়ে নিই। দেখো বলছে দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস কনসিস্ট অফ অ্যাক্রোনিম, তার হচ্ছে কি ব্লেন্ডিং, তারপর হচ্ছে কি ব্যাক ফরমেশন, তার হচ্ছে কোয়েঞ্জ, ব্রোয়িং, কম্পাউন্ডিং, তারপর ক্লিপিং অ্যান্ড কনভার্সন, অ্যাফেকশন। বোঝা গেল? এই যে আমি শব্দগুলো বললাম এই শব্দগুলো 2-3 বার পড়ো, এর কিন্তু অনেক মানে আছে, ঠিক আছে? এই মানে কিন্তু এত কিছু জানার প্রয়োজন নেই, কারণ এগুলো তোমাদের অতটা মানে পরীক্ষা আসবে না, জাস্ট নামগুলো মনে রাখো। যেমন অ্যাফেকশন, অ্যাফেকশনটা কি? প্রিফিক্স সাফিক্স যুক্ত করে যখন আমরা শব্দ তৈরি করি। যেমন ইনফেকশন, ইনফেকশন আগে আমি যুক্ত করে দিলাম কি ডিসইনফেকশন, নতুন একটা শব্দ হয়ে গেল। বোঝা গেল? ঠিক এরকম এইগুলোকে বলছে কি মানে ওয়ার্ড ফরমেশন এক একটা ধাপ। তাহলে এখানে নামগুলো মনে রাখো, অ্যাক্রোনিমস, ব্লেন্ডিং, ব্যাক ফরমেশন, কোয়েঞ্জ, ব্রোয়িং, কম্পাউন্ডিং, ক্লিপিং, কনভার্সন, অ্যাফেকশন, এই নামগুলো 3-4 বার করে তোমরা পড়ো, দেখবে মনে থেকে যাবে। আর পরীক্ষা যদি আসে এইগুলো থেকেই পরীক্ষা আসবে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে তোমাদের? একটা হচ্ছে কি কম্পাউন্ডিং আর একটা হচ্ছে কনভার্সন। অপশন নাম্বার এই হচ্ছে কারেক্ট। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মানে আছে, এই মানেগুলো আমি তোরা বললাম না কারণ ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেনে কি বলছে, দ্য হোমোনিমস অফ হচ্ছে কি বিয়ার। এই বিয়ারের হোমোনিমস কি? আমরা এর আগে ক্লাসে বলেছি হোমোনিমস মানে হচ্ছে যার স্পেলিং, কি বললাম? যার স্পেলিং বা তার উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন সেম কিন্তু তার মিনিং আলাদা, তাকে বলছে হোমোনিমস। হোমোনিমস 2 প্রকার, একটা বলছে হোমোফোন আর একটা বলছে হোমোগ্রাফ। হোমোফোন মানে কি? যার উচ্চারণ সেম হবে কিন্তু তার মিনিং আলাদা হবে, বানান সেম হতেও পারে না হতেও পারে। আর হোমোগ্রাফ মানে কি? যার বানান সেম হবে কিন্তু তার উচ্চারণ সেম হতেও পারে না হতে পারে কিন্তু তার মিনিং কিন্তু আলাদা হবে, তাকে বলছে কি হোমোগ্রাফ। গ্রাফ মানে তার বানানটা কিন্তু সেম হবে, আর নিমস মানে হোমোফোন মানে কি? তার উচ্চারণ সেম হবে। ক্লিয়ার? তাহলে এখানে বলছে হোমোনিমস। তাহলে হোমোনিমস কোনটা? বলছে কি বিয়ার, বিয়ারটা দেখো বিয়ার, এখানে বিয়ার, ঠিক আছে? আর এইখানে দেখো বিয়ার, BER বিয়ার, আর এই যে বেয়ার এইটার কিন্তু উচ্চারণ একটু আলাদা, ঠিক আছে? আর অপশান নাম্বার 3 বলছে কি বেয়ার, আর অপশান নাম্বার 4 বলছে বার। তাহলে কী হবে আনসার বলে ফেলো প্রত্যেকে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশান নাম্বার বি হচ্ছে কি বিয়ার, ঠিক আছে? এই যে বিয়ার এর যে উচ্চারণ আর এই বিয়ারের উচ্চারণ কিন্তু সেম, আর বাকি যেগুলো রয়েছে তার কিন্তু প্রোনাউন্সিয়েশন একটু হলেও আলাদা রয়েছে। তাই সঠিক আনসার হবে অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, অনেক বড় লম্বা কোশ্চেন, একটু ভালো করে পড়বে তারপর আনসার করবে, ঠিক আছে? বলছে দেখো, কনস্ট্রাকটিভিজম ইজ এ থিওরি হোয়ার স্টুডেন্ট। কনস্ট্রাকটিভিজম মানে কি? নির্মিতিবাদ। তাহলে নির্মিতিবাদ হচ্ছে এমন একটা থিওরি যেখানে স্টাডি এ ভ্যারাইটি অফ ডিসিমিলার স্যাম্পল অ্যান্ড ড্র এ ওয়েল ফাউন্ডেড কনক্লুশন। তাহলে স্টাডি অফ ভ্যারাইটি অফ ডিসিমিলার স্যাম্পল মানে বিভিন্ন আলাদা আলাদা জিনিসকে যেখানে পড়াশোনা করা হয় সেটাকে বলছে কনস্ট্রাকটিভিজম। অপশান নাম্বার 2 বলছে ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ, তাদের নিজেদের জ্ঞান ও বিচার বুদ্ধি বা বোধগম্যতার উপর ভিত্তি করে অফ দ্য ওয়ার্ডস থ্রো এক্সপিরিয়েন্স থিংস অ্যান্ড রিফ্লেক্টিং অন দোজ এক্সপিরিয়েন্স। তাহলে এখানে শিক্ষার্থী কী করছে? নিজের জ্ঞান, নিজের বিচার বুদ্ধি এবং নিজের যে অভিজ্ঞতা রয়েছে তার উপর ভিত্তি করে সেই শিক্ষার্থীরা কী করে? বিভিন্ন জিনিস সম্পর্কে জানে, বিভিন্ন জিনিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। অপশান নাম্বার 3 বলছে আর ফ্যাসিলিটেট বাই দ্য টিচার। এখানে ফ্যাসিলিটেট মানে কি? এখানে শিক্ষক মহাশয় সাহায্য করবে। by the teacher arid use of variety of media to রিসার্চ অ্যান্ড ক্রিয়েট দেয়ার ওন থিওরি। এখানে শিক্ষক মহাশয় তাদেরকে সাহায্য করবে যাতে শিক্ষার্থীরা অনেক বেশি যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারে, যার মাধ্যমে তারা নিজেদের থিওরিকে আবিষ্কার করবে বা একটা থিওরি কোনো নিজেরা তৈরি করবে, নতুন থিওরি তৈরি করবে। অপশান নাম্বার 4 কনস্ট্রাক্ট দেয়ার ওন লার্নিং এইডস দেয়ার বাই গেনিং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। এর মাধ্যমে শিক্ষার্থীরা যে আমাদের যে লার্নিং এইডসগুলো রয়েছে বা শিখন উপকরণগুলো রয়েছে তারা কিন্তু এখানে নিজেরা তৈরি করতে পারবে। তাহলে সঠিক আনসার কী হবে? একদম সঠিক অপশান নাম্বার 2, অর্থাৎ ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ নির্মিতিবাদে বলা হয়েছে শিক্ষার্থীরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং মানে তাদের বোধগম্যতার উপর ভিত্তি করে অ্যান্ড নলেজের উপর ভিত্তি করে অফ দ্য ওয়ার্ডস
থ্রু হচ্ছে কি এক্সপিরিয়েন্স, কিসের মাধ্যমে, অভিজ্ঞতার উপর অভিজ্ঞতার মধ্যে দিয়ে কি করবে, তাদের যে জ্ঞান বা তাদের যে অভিজ্ঞতা সেটাকে রিফ্লেক্ট করবে। তো অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, হুইল রিডিং মিনস কি। আমরা যখন রিডিং চ্যাপ্টারটা পড়েছিলাম তখন জেনেছিলাম যে রিডিংয়ের 3টে পার্ট আছে, একটা হচ্ছে কি প্রি রিডিং, একটা হোয়েল রিডিং আর একটা পোস্ট রিডিং। প্রি রিডিং মানে কি পড়ার পূর্ব মুহূর্ত, হোয়েল রিডিং মানে যখন আমি পড়ছি, আর পোস্ট রিডিং মানে পড়ার পরে। বোঝা গেল? তাহলে হোয়েল রিডিং মিনস কি, বলছে হোয়েন স্টুডেন্ট আর লিসেনিং, সরি হোয়েল লিসেনিং আছে, এটা রিডিং না, ঠিক আছে? তাহলে লিসেনিংয়েরও কিন্তু 3টে পার্ট। তাহলে হোয়েল লিসেনিং মিনস হচ্ছে কি, হোয়েন যখন স্টুডেন্ট আর লিসেনিং ফর প্লেজার, যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু আনন্দের জন্য শুনবে। অপশন নাম্বার 2 বলছে হোয়েন স্টুডেন্ট আর লিসেনিং টু এ, যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু শুনবে। অপশন লিসেনিং টু এ রেকর্ডিং অফ এ ন্যাচারাল কনভারসেশন, ধরো কোনো একটা ন্যাচারাল কনভারসেশন রয়েছে বা কথোপকথন রয়েছে, সেটা আমরা যখন শুনছি। অপশন নাম্বার 3 হোয়ার দ্য স্টুডেন্ট অ্যাটেম্পট এ লিসেনিং টাস্ক, যখন আমরা বা যখন কোনো শিক্ষার্থী কোনো লিসেনিং টাস্ককে অ্যাটেম্প করার চেষ্টা করবে। অপশন নাম্বার 4 হোয়েন এ লিসেনিং অ্যাক্টিভিটি ইজ ইন্ট্রোডিউস, যখন কোনো একটা লিসেনিং অ্যাক্টিভিটিকে ইন্ট্রোডিউস করা হবে। যখন ইন্ট্রোডিউস করা হবে তার মানে কি, ইন্ট্রোডিউস করা হবে মানে এটা হচ্ছে প্রি লিসেনিং স্টেজ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2, যখন শিক্ষার্থীরা কোনো একটা কনভারসেশন শুনছে অর্থাৎ কন্টিনিউয়াসলি শুনছে সেটাকে বলছে হোয়েল লিসেনিং। দেখো তোমরা এখন আমার ক্লাস করছো, এই ক্লাসটা যে করছো এটাকে বলছে হোয়েল লিসেনিং, কিন্তু ক্লাস করার আগে আমি কি বললাম, গুড ইভিনিং বললাম, প্রত্যেককে অনেক কথা বললাম, সেগুলো হচ্ছে কি প্রি লিসেনিং। এই ক্লাসটা হওয়ার পর তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা হবে পোস্ট লিসেনিং। বোঝা গেল জিনিসটা কি? তাহলে এখানে হচ্ছে কি হোয়েল লিসেনিং মানে যখন কোনো শিক্ষার্থী কোনো একটা ন্যাচারাল কনভারসেশনকে মন দিয়ে শুনবে সেটাকে বলছে হোয়েল লিসেনিং। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন বলছে, দেখো ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট ইজ, তাহলে অ্যাসেসমেন্টের কী কী বৈশিষ্ট্য আছে দেখো, বলছে গাইডলাইন্স উইথ দ্য কি মার্কিং স্কিম। তাহলে অ্যাসেসমেন্ট করা হয় কিসের জন্য, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে মার্কিং করার জন্য। অপশন নাম্বার 2 কোশ্চেন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস, কোশ্চেন ওয়াইজ বা কোশ্চেন অনুযায়ী মার্ককে ডিস্ট্রিবিউশন করার জন্য। অপশন নাম্বার 3 জেনারেল ইমপ্রেশন অফ এ স্টুডেন্ট অ্যাবিলিটি, শিক্ষার্থীর যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিকে ইমপ্রেস করার জন্য বা বোঝার জন্য, যে আমরা অ্যাসেসমেন্ট কেন করব, যে শিক্ষার্থীর কোথায় ভুল রয়েছে, কোথায় ত্রুটি রয়েছে, বা শিক্ষার্থী কোন বিষয়ে এগিয়ে আছে সেগুলো জানার জন্য, অর্থাৎ শিক্ষার্থীর অ্যাবিলিটিকে আইডেন্টিফাই করার জন্য বা ইমপ্রেশন করার জন্য। আর অপশন নাম্বার 4 স্কোরিং কি এর জন্য, স্কোরিং কি এর না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমি বাংলাতে লিখে দিচ্ছি, প্রশ্নটা পড়ো। বলছে ব্যাকরণের খেলা খেলতে গিয়ে শিক্ষার্থীরা ভুল করে, শিক্ষকের কি উচিত। ধরো কোনো একটা স্টুডেন্ট তারা মানে গ্রামাটিক্যাল গেম খেলছে, তখন শিক্ষকদের যদি কোনো রকম ভুল করে, একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে। বলছে চুপচাপ ভুলগুলো নোট করবেন এবং কার্যকলাপের পর ক্লাসের সাথে সেগুলো আলোচনা করবেন। খুব ভালো কথা। অপশান নাম্বার 2 ভুল ছাত্রের একপাশে ডাকুন এবং কিছু নির্দেশনা অফার করুন। অপশান নাম্বার 3 গ্রুপের ছাত্র ইনচার্জকে একপাশে ডাকুন এবং তাকে ছাত্রকে গাইড করার নির্দেশ দেন। অপশান নাম্বার 4 নীরবে ভুলগুলি নোট করুন এবং ভুল ছাত্রদের জন্য একটি প্রতিকারমূলক ক্লাস রাখুন। তাহলে কি করবে আনসার তুমি? একদম সঠিক। তাহলে যে শিক্ষার্থীরা ভুল করছে সেই ভুলগুলো তোমাকে নোট করতে হবে, নোট করার পর তুমি তাদের জন্য একটা রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করবে। তাই সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, তারপরে অপশনগুলো দেখবে। বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষার আত্মীকরণ বলতে কি বোঝায়। বলছে রিকোয়ার ফর দ্য মেমোরাইজেশন, আমি বারবার বলেছি মুখস্থ করা থাকলে আনসার হবে না, অপশানে বাদ চলে গেল। অপশান 2 বলছে ইনভলভ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু দ্য অ্যানালাইসিস অ্যান্ড কম্প্রিহেনশন অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য মেমোরাইজেশন, আবার মেমোরাইজেশন চলে এসছে অর্থাৎ মুখস্থ করা, আনসার হবে না। তারপর নেক্সট চলে আসো, বলছে রিফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং নেটিভ ওয়ার এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দ্য ইনেট ক্যাপাসিটি অফ এন হিউম্যান ব্রেন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছে আমাদের হিউম্যান ব্রেনে কিছু ইনেট ক্যাপাসিটি রয়েছে যার মাধ্যমে আমরা কোনো কিছুকে শিখি। অপশান নাম্বার 4 ইজ এ টেকনিক ইন্টেন্ডেড টু স্টিমুলেট দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ চিলড্রেন লার্ন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছে এটা একটা এমন একটা টেকনিক যেটা শিক্ষার্থীদেরকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে, যার মাধ্যমে তারা কি করতে পারে, তাদের এনভায়রনমেন্টকে উদ্দীপিত করে, যার মাধ্যমে তারা কিন্তু তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজকে শিখতে পারে। তাহলে কি হবে অ্যান্সার বলে ফেলো।
তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি অপশন নাম্বার 3। কারণ আমরা প্রত্যেকেই জানি নম চমস্কি কি বলেছেন, আমাদের ব্রেনে কিছু কি রয়েছে, একটা ইনেট ক্যাপাসিটি রয়েছে। সেই ইনেট ক্যাপাসিটির সাহায্যে কিন্তু আমরা জেনেছি যে যে কোনো জিনিসকে বা যে ভাষাকে আমরা আত্মীকরণ করতে পারি, অর্থাৎ রিফার্স টু দ্য প্রসেস। এটা একটা এমন একটা প্রসেস অফ লার্নিং নেটিভ অর হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দ্য ইনেট ক্যাপাসিটি। অর্থাৎ আমাদের জন্মসূত্রে আমরা কিছু ক্যাপাসিটি পেয়ে থাকি, সেই ক্যাপাসিটির মাধ্যমে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে পারি, সেটাকে বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যান এক্সাম্পল অফ লিঙ্কিং অ্যাডভার্বিয়াল ইজ। তাহলে এক্সাম্পল বলো যেটা লিঙ্কিং অ্যাডভার্বিয়াল, বলছে দা, দিস, শো আর ইয়োর। তাহলে নিচের কোনটি কোনো একটা বাক্যে ব্যবহার করা হয় সেটিকে মানে অ্যাডভার্বিয়াল হিসাবে লিঙ্কিং, অর্থাৎ কোনো একটা বাক্যে কোনো একটা শব্দকে লিঙ্কিং করবে বা কোনো একটা বাক্যকে অন্য একটা বাক্যের সঙ্গে লিঙ্কিং করবে। সঠিক আনসার কি অপশন নাম্বার 3 শো। বাক্যের শো ব্যবহার করা কি হিসাবে, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। মানে ছেলেটি ফেল করেছে, শো সে পড়াশোনা করেনি। জিনিসটা ক্লিয়ার? তাহলে শো হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 লার্নিং অফ ইংলিশ ইম। তাহলে এনসিএফ 2005 অনুযায়ী ভাষা শিক্ষার মানে লক্ষ্য কি? অপশন বলছে টু ইনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ইন্টু দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থট। দেখো আমি বারবার বলে আসছি যে এনসিএফ 2005 সবসময় কংক্রিট জিনিসের উপর ফোকাস করেছে, কিন্তু এখানে রয়েছে কি অ্যাবস্ট্রাক্ট থট, তাই এটা আমাদের হবে না আনসার। নেক্সট কোশ্চেন বলছে টু সাবসাম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট চাইল্ড অ্যাকোয়ার ন্যাচারালি ফ্রম হিজ হার সাম অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। তাহলে এখানে কি বলছে যে এনসিএফ 2005 ইংলিশ শিক্ষার লক্ষ্য কি, যে ইংলিশকে তোমাকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ন্যাচারালি শিখতে পারে। কোথা থেকে শিখবে? তার পরিবেশ থেকে, অর্থাৎ তার সমাজ থেকে, ঠিক তার পরিবেশ বা সমাজ থেকে তারা ইংরেজিকে ভালো করে যাতে শিখতে পারে। অপশন 2। অপশন 3 বলছে টু ইন্ট্রোডিউস এ স্ট্যান্ডার্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ ফর চিলড্রেন উইথ ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইম্পেয়ারমেন্ট। তাহলে ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার সম্পর্কে যাদের ইম্পেয়ারমেন্ট রয়েছে বা অসুবিধা রয়েছে তাদের জন্য তুমি কি করবে, স্ট্যান্ডার্ড সাইন, তুমি কিছু মানে আদর্শবান বা আদর্শিত কিছু সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করবে। এটা একদমই না। অপশন নাম্বার 4 টু ইমপ্রুভ অ্যাডিকুয়েট ফেসিলিটি অ্যাট দ্য স্টেট লেভেল ফর ইনস্ট্রাকশন ইন ইংলিশ অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ দ্য এডুকেশন। তুমি তাদেরকে কি করবে, কিছু ইনস্ট্রাকশন দেবে। টু প্রোভাইড অ্যাডিকুয়েট ফেসিলিটি, তুমি শিক্ষার্থীদেরকে কিছু সুযোগ সুবিধা দেবে। অ্যাট দ্য স্টেট লেভেল, মানে স্টেট লেভেল মানে কি, মানে উচ্চ স্তরে, এবং প্রাইমারি স্তরে কি করবে, তুমি তাদেরকে ইনস্ট্রাকশন দেবে, তাদের কিছু নির্দেশ দেবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার কি 2। তাহলে এখানে এনসিএফ 2005 কি বলছেন, এনসিএফ 2005 বলছেন যে ইংরেজি শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে এমন একটা পরিবেশ দিতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার সোশ্যাল, তার এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারে, সেখান থেকে তারা জ্ঞান অর্জন করতে পারে। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। চলো 18 নম্বর কোশ্চেন দেখো, নোট ক্যান বি মেড ইউজিং এ ফ্লো চার্ট অর এ ওয়েভ অ্যান্ড ডায়াগ্রাম, দিস স্টাডি ইনভলভ। এখানে কি বলছে, স্টোরিং, সামারাইজিং, তারপর হচ্ছে কি রিট্রাইভিং, আর একটা হচ্ছে গ্যাদারিং। এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ স্টোরিং। কিছু কিছু জিনিস আছে, এগুলো বোঝানো জিনিস না, এগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। যেমন টার্ম, এগুলো একটা নির্দিষ্ট টার্ম, এই টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। বলছে নোট ক্যান বি মেড, ধরো কোন নোট ক্যান বি মেড, নোট লেখা যেতে পারে কিসের মধ্যে, ফ্লো চার্ট। দেখো আমরা অনেক সময় নোট করি না, যে এখানে একটা কিছু লিখলাম তারপর একটা ফ্লো চার্ট, এইভাবে ফ্লো চার্ট করতে করতে আমরা লিখি না, এই যে ফ্লো চার্ট বানিয়ে বানিয়ে আমরা লিখছি, এই যে ফ্লো চার্ট বানিয়ে লিখছি সেইগুলোকে আমরা কি বলবো, স্টোরিং বলবো। বা ধরো আমি এইভাবে করলাম যে আমাদের এলাকাতে কতজন ছেলেমেয়ে চাকরি করে, কতজন ব্যবসা করে, কতজন কৃষিকাজ করে, আমরা একটা পাই চার্টের মাধ্যমে দেখালাম এই অংশটা ব্যবসা করে, এই অংশটা কৃষিকাজ করে, এই যে একটা আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, এটাকে বলছে স্টোরিং বলছে। ক্লিয়ার? তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি ক্লাস করাবো কালকে, যে সিটেট নভেম্বর 2012 পেপার 2 কোশ্চেনগুলো করাবো। সব কোশ্চেনগুলো করাচ্ছি না, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু অবজারভেশন ইন দ্য এনসিএফ 2005 ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষে এনসিএফ 2005-এর মতে ইংরেজিকে কী হিসেবে দেখা হয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর ফরেন ল্যাঙ্গুয়েজ। কী হবে অ্যান্সার? তোমরা প্রত্যেকে জানো, সঠিক আনসার অপশন নাম্বার 2 গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এনসিএফ 2005 বলেছেন আমাদের ভারতবর্ষে ইংলিশ হচ্ছে একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়ে দেবো, অনেক কোশ্চেন রাখা আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলি,
তো তোমাদের কোন চ্যাপ্টারের ওপরে ক্লাস প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে জানাও, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা আমার নাম্বার তো তোমরা জানো প্রত্যেকে, ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখানে তোমরা জানাতে পারো কোন টপিকগুলো তোমাদের কঠিন মনে হচ্ছে, কোন টপিকের উপর ক্লাস লাগবে আমাকে জানাবে, সেই টপিকগুলো আগে দেওয়ার চেষ্টা করব। আর যে ক্লাসগুলো হয়ে গেছে, বেসিক্যালি এটা তো নতুন চ্যানেল, এখানে কিন্তু অত ক্লাস নেই, তোমরা কিন্তু ডাব্লিউবি এক্সাম গাইড, ঠিক আছে, ডাব্লিউবি এক্সাম গাইডে দেখবে অনেক পুরনো ক্লাস আছে, ঠিক আছে, অনেক পুরনো ক্লাস আছে, সেই পুরনো ক্লাসগুলো করে নাও, দেখবে পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।